আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবের সাথে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডক্টর ইউনূস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন প্রতিষ্ঠানগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় এ সময় বলেন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু শিক্ষার মান সেভাবে বাড়ানো যায়নি। এগুলো বিবেচনায় নিয়ে যেসব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নেওয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টা। দেশে ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। বাংলাদেশে প্রবৃদ্ধি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। সোমবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এমন প্রশংসা করেন। নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত যখন তিনি বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রি ডিরেক্টর ছিলেন, সে সময়ের কথা স্মরণ করেন। আর্থিক খাতে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের পথচল অব্যাহত রাখা এবং এই দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার কথাও জানান তিনি। বিশ্বব্যাংকের বাংলাদেশ এবং ভুটানের বিভাগীয় পরিচালক জোঁ পেসমে এ সময় সেখানে উপস্থিত ছিলেন। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ করতে চায় কমিশন উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে এর দায় সবার, শুধু কমিশনের একার নয়। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনার সূচনায় তিনি কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আন্তরিকতা রয়েছে। ইতোমধ্যে কিছু বিষয় আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনাও চলছে। সবার চেষ্টা রয়েছে ঐকমত্য প্রতিষ্ঠায়। তিনি আরও বলেন, সবাই মিলে সফল হতে হবে। কাঠামোগত সংস্কারে একমত হওয়া যাচ্ছে কিনা তার উপর সফলতার মাপকাঠি নির্ভর করবে। আজকের বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন ও সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে আলোচনা চলছে। আলোচনার ক্ষেত্রে আমরা যতটা প্রত্যাশিত অগ্রগতি ততটুকু অর্জন করতে পারছি না, কিন্তু এই সপ্তাহের পরে সময়ের স্বল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে আমাদেরকে বাস্তবত খুব দ্রুততার সঙ্গে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করছি যেগুলো আপনারা বিবেচনায় রাখবেন। অনুরোধ করতে চাই যে আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ। জামাত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচির মাঠ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। যে কোনো ঘটনা বা দুর্ঘটনা হোক, এটি অন্যায়, একে রাজনীতিকরণ করা ঠিক না বলেও মন্তব্য করেন তিনি। অনেকে ২৪-এর আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টার পাশাপাশি নিজেদের অর্জন হিসেবে প্রচার করতে চাইছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিষয়ে কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না বিএনপি। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড, সাদা কার্ড দেখাবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন, আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, ঐক্যবদ্ধ আছে। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। মার্কিন টেলব্যাংক অর্থনীতির খবর।
চলতি বছর ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। গত বছর ৫০ লাখ পরিবার স্বল্পমূল্যে চাল পেয়েছে উল্লেখ করে চলতি বছর নিম্নবিত্ত পরিবারের মাঝে অগাস্ট থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই চাল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান খাদ্য উপদেষ্টা। দেশে নভেম্বর পর্যন্ত ১৩.৫ লাখ মেট্রিক টন চাল মজুদ থাকলে ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলেও জানান তিনি। আর সেই পরিমাণ চালের মজুদ নিশ্চিত করতে অতিরিক্ত ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আলী ইমাম মজুমদার। একই বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পুনর্বিবেচনায় আইনি সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে আমরা ৪ লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি, অ্যাজ ওয়েল এজ প্রাইভেট সেক্টরকে আমদানির জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা লাইসেন্স দেওয়ার জন্য ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির লাইসেন্স দেওয়ার জন্য বিভিন্ন লোককে বিভিন্নভাবে ভাগ করে দেয়। ১৫ টাকা কেজিতে ৩০ কেজি চাল প্রতি পরিবার মাসে পায় এবং ৫৫ লক্ষ পরিবার সারা দেশে পাবে। পাওয়ার প্ল্যান্ট সবগুলি পাওয়ার প্ল্যান্ট আপনারা জানেন যে কাদের সাথে আমাদের চুক্তি আছে দেশে বিদেশে, ওগুলো সবগুলি রিভিউ করা হবে। আর এটা লিগাল ইস্যু তো এটা চুক্তিগুলো, সেই জন্য আমরা আইনি ইস্যু লাগবে, যেটা হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে এটা আইনিটা পর্যালোচনা করবে। তিস্তা মহাপরিকল্পনার মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে। এই বছরের শেষ দিকে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মাঠ পর্যায়ে যে আলোচনা হয়েছে সেই মন্তব্যগুলোর সাথে নিয়ে আমরা আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি। এখন সরকারের প্রথমে যাবে একটা পরিকল্পনাতে, তারপরে যাবে ইআরডিতে, তারপরে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটা বিস্তারিত রিপোর্ট করবে। তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে। মানচিত্র থেকে মুছে যেতে বসেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়ন। বিগত ১৫ বছরে ইউনিয়নের প্রায় ৯৫% এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে এই ইউনিয়নের একটি গ্রাম মানিকদাইর যমুনার সঙ্গে লড়াই করে টিকে আছে। গত বছর শুধু জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে ভাঙন থেকে রক্ষার যে চেষ্টা করা হয়েছে তা আর টিকছে না। এবছর যমুনায় পানি বৃদ্ধির ফলে আবারও ভাঙন শুরু হয়েছে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট থেকে ১৫ কিলোমিটার নদীপথের দূরত্বে মানিকদাইর গ্রাম। এই গ্রামের উত্তরে গাইবান্ধা জেলা এবং দক্ষিণ পূর্বে জামালপুর। এরই মধ্যে প্রায় ২২ বর্গ কিলোমিটার এলাকার চালুয়াবাড়ি ইউনিয়নের প্রায় পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে যার মধ্যে মাত্র ১০০ একরের মতো জায়গায় টিকে আছে মানিকদাইর গ্রাম, যা গত মাস থেকে পড়েছে ভাঙনের কবলে। ত্রাণ বা অন্য কোনো সাহায্য নয়, ভিটেমাটি রক্ষার দাবি জানাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। বছর বছর বসতবাড়ি সরিয়ে যেন ক্লান্ত হয়ে পড়েছেন তারা। সামান্য একটু অংশ আছে, এই অংশটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের আর এইখানে মানে বসতবাড়ি করে থাকার আর সুযোগ থাকছে না। এই গরিব অসহায় লোকদেরকে বসবাস করার জন্য একটা সুনির্দিষ্ট জায়গা স্থান করে দেন। ভুক্তভোগীদের দীর্ঘদিনের দাবি ভাঙন রোধে জামালপুর ও বগুড়া সীমানায় একটি বাঁধ নির্মাণের। নদী ভাঙতে অল্প একটু জায়গা কিনারা আছে, এইটুকু জায়গা যদি আমাদের না থাকে, আমাদের যাওয়ার আর জায়গা কোথাও নেই। আমরা যে জায়গাটায় জড়ো হয়েছি একেবারে ভাঙতে আমরা একটা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, প্রকল্প অনুমোদন হলে দ্রুতই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। জিও টিউব ও জিও ব্যাগ দ্বারা জরুরি প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে এবং উক্ত স্থানে যদি একটি প্রকল্প অনুমোদন হয় তবে খুব শীঘ্রই ওখানে ব্লক দিয়ে স্থায়ী নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের স্কুল, কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বিভিন্ন অফিস, হাটবাজার সবই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।